আসসালামু আলাইকুম। তো তোমাদের সাইটোপ্লাজম আর রাইবোজোম টপিকটা শুরু করছিলাম। তো বইটা অলরেডি দাগায় দেওয়া হয়েছে। তো সাইটোপ্লাজমটা অলরেডি আলোচনা করা শেষ। তো রাইবোজোমের বেসিক জিনিসটা অর্থাৎ মানে রাইবোজোম মানে আমাদের বডিতে প্রোটিন তৈরি করে, তো কিভাবে কি হয় তো ওইটা সম্পর্কে তোমাদেরকে একটা বেসিক ধারণা লাস্ট ভিডিওতে অলরেডি দেওয়া হয়েছে। তো আজকে আমি তোমাদেরকে ওই মানে আজকের ভিডিওতে মানে এটার পার্ট 2 ভিডিও হবে। এটা মানে পার্ট 1 এর মোটামুটি আলোচনা সব হয়ে গেছে। রাইবোজোমটা তোমাদের বইতে যেভাবে আছে ওইভাবে তোমাদের রাইবোজোম টপিকটা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু করি। আজকে আমাদের টপিক হলো রাইবোজোম। তো আমাদের টপিক রাইবোজোম। তো এখানে মূলত তোমার রাইবোজোমের বইতে যে জিনিসটা আছে ওটা নিয়ে আলোচনা করবো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা আগের ভিডিওতে একটু রাইবোজোমের বেসিক যে ধারণাটা দিছি ওই ধারণাটা একটু মানে আগের ভিডিওটা অবশ্যই দেখবা, তাহলে কি হবে আমি ওই যে আগের ভিডিওতে মোটামুটি রাইবোজোম তোমার অনেক জিনিসই পড়াই ফেলছি। তো তোমরা যদি এখন ওই মানে ওই ভিডিওটা করো তাহলে এই ভিডিওটা করতে তোমাদেরকে অনেক সুবিধা হবে। অর্থাৎ মোটামুটি আমি রাইবোজোম সম্পর্কে তোমাদেরকে একটা ভালো ধারণা দিয়ে দিচ্ছি, যেন ওটার সাথে মিলাই মিলাই আমি আজকে মানে এই ভিডিওতে তোমাদেরকে পড়াবো। তো শুরু করি তোমাদের বইতে যে জিনিসপত্র গুলা আছে। তো রাইবোজোম আমরা মোটামুটি বুঝছি যে এটা আমাদের বডির প্রোটিন তৈরি করে। কোন প্রোটিন তৈরি করে? ওই যে ওই প্রোটিন গুলো যারা আমাদের বডি মূলত সবকিছু নিয়ন্ত্রণ করে, ওই প্রোটিন গুলাই মূলত তোমার রাইবোজোম তৈরি করে। তো তোমার প্রথমে বলা হয়েছে যে রাইবোজোমের অবস্থা। তো রাইবোজোমটা আমাদের ইসে কিভাবে থাকে, অর্থাৎ আমাদের যেই মানে সাইটোপ্লাজম, আমরা জানি কি রাইবোজোম হলো কে তৈরি করে? রাইবোজোম তৈরি করে হলো তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো রাইবোজোম তৈরি করে। নিউক্লিয়াস রাইবোজোম তৈরি করে, ভালো কথা। আর হলো তোমার যদি আদি কোষ হয় তাহলে আদি কোষে কে তৈরি করে? আদি কোষে হলো তোমার ডিএনএ তৈরি করে। ডিএনএ হলো রাইবোজোম তৈরি করে। এবং তৈরি করার পরে নিউক্লিয়াস কি করে? এই রাইবোজোমকে তোমার হলো সাইটোপ্লাজমে ছেড়ে দেয়। তো সাইটোপ্লাজমে রাইবোজোম কিভাবে থাকে? সাইটোপ্লাজমে তোমার একটা অঙ্গাণু আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে এটাই যে এরকম টাইপের একটা অঙ্গাণু, মানে এরকম 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 টাইপের একটা অঙ্গাণু হিসেবে থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাইবোজোমটা কি করে? রাইবোজোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম 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 ভাবে লেগে থাকে, ডানার মতো এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম ভাবে লেগে থাকে, এরকম লেগে থাকে। তো এখানে এই জন্য বলছে যে এই হলো রাইবোজোম কোথায় থাকে? রাইবোজোম হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অবস্থিত থাকে। অর্থাৎ রাইবোজোম অবস্থান করে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তৈরি হয় না কিন্তু। আর অনেকে মনে করতে পারো যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামই কিন্তু রাইবোজোম তৈরি করে, আসলে সেটা না। রাইবোজোম আবার তৈরি করে নিউক্লিয়াস, বাট রাইবোজোমটা তোমার সাইটোপ্লাজমে অবস্থান করে। বাট স্পেসিফিক ভাবে যদি আমরা বলি তাহলে এটা সাইটোপ্লাজমের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অবস্থান করে। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে আবার কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন কথা হলো ভাই অমসৃণ আর মসৃণ কি? তো অমসৃণ আর মসৃণ এটা তেমন কি বলো জটিল কিছু না। এটা কি? এটা ধরো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর গাটা দেখো, এর গাটা কিন্তু একদম মসৃণ রয়েছে। এখন তুমি এর গার সাথে রাইবোজোম লাগাই দাও, তাহলে কি জিনিসটা আর মসৃণ থাকবে? কখনোই না। এই জিনিসটা কিন্তু আর মসৃণ থাকলো না, জিনিসটা অমসৃণ হয়ে গেল। তো ওই জিনিসটা এখানে বলছে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে, অর্থাৎ ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা অমসৃণ হয় এই রাইবোজোমের কারণে। এর জন্য আরো ভালোভাবে বলছে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই রাইবোজোম থাকে, আর এটা তৈরি হয় হলো তোমার নিউক্লিয়াস থেকে। দেন এখানে আরেকটা কথা বলছে যে রাইবোজোমের কোনো আবরণী নেই। এখন রাইবোজোমের কোনো আবরণী নেই, তো এই জিনিসটা তোমাদেরকে আমি আগে বলছিলাম যে আমি তোমাদেরকে একদম প্রপারলি জিনিসটা পড়াই দিব যে কাদের আবরণী আছে আর কাদের আবরণী নেই। তো এখানে তোমাদের আসলে সবগুলা আবরণী মানে নাম মনে রাখা লাগবে না, তোমরা just মাথায় রাখবে যে কাদের আবরণী নেই। তাদের নামগুলো মাথায় রাখবে, তাহলে তোমরা এমনি পেরে যাবে যে কাদের আবরণী আছে। তো আবরণী কাদের নাই? তো প্রথমে কার নাই? রাইবোজোমের নাই। রাইবোজোমের আবরণী নেই। তারপরে একটা অঙ্গাণু আছে তোমার প্রোটিওজোম। প্রোটিওজোমের কোনো আবরণী নেই। তারপরে একটা অঙ্গাণু আছে তোমার সাইটোস্কেলিটন। তো সাইটোস্কেলিটন তোমার একটা অঙ্গাণু, এর কোনো আবরণী নেই। সাইটোস্কেলিটন আবরণী নেই। এখন সাইটোস্কেলিটন তোমার তিন টাইপের হয়। তিন টাইপের হয় তোমার, একটা হলো মাইক্রোটিউবিউল। মাইক্রোটিউবিউল তারপর তোমার হলো একটা হলো মাইক্রোফিলামেন্ট। মাইক্রোফিলামেন্ট আর একটা হলো তোমার ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটা হলো তোমার সাইটোস্কেলিটনেরই ভাগ, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই হলো তোমার সাইটোস্কেলিটনের তিনটা ভাগ, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই হলো তিনটা ভাগ। তো এইগুলা তোমার হলো আবরণী থাকে না। আর এইগুলা বাদেও তোমার ধরো আর কিছু আছে নাকি?
একটা অঙ্গাণু বাদ গেছে, তোমার হলো সেন্ট্রিওল। সেন্ট্রিওল, সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম যা, সেন্ট্রিওলও তাই একটু জাস্ট আলাদা আছে। এটা এই নামটাও মাথায়, সেন্ট্রোজোম। এই হলো মূলত কিছু অঙ্গাণু যাদের কোনো আবরণ থাকে না। তো রাইবোজোম আমরা এখন পড়বো, বা আমরা মোটামুটি জানি যে রাইবোজোম কি। প্রোটিওজোম এটা তোমাদের বইতে নাই, তো এটা সম্পর্কে তোমাদের কিচ্ছু জানা লাগবে না, মাথায় রাখবে যে প্রোটিওজোমের কোনো আবরণই থাকে না। সাইটোস্কেলিটন এটা সম্পর্কে তোমরা পরবর্তীতে কিছুক্ষণ পরেই, মানে কিছুক্ষণ বলতে 1-2 ক্লাসের মধ্যে আলোচনা পেয়ে যাবা। তো সাইটোস্কেলিটনের 3টা টাইপ আছে, অর্থাৎ সাইটোস্কেলিটন 3 ধরনের হয়: মাইক্রোটিউবিউল, মাইক্রোফ্লামেন, ইন্টারমিডিয়েট ফ্লামেন। 3 ধরনের হয়, যেহেতু সাইটোস্কেলিটনের কোনো আবরণ নেই, তার মানে এদের 3জনেরও কোনো আবরণ নেই। তারপরে কি আছে, তারপরে তোমার সেন্ট্রিওল আছে। তো সেন্ট্রিওল একটা অঙ্গাণু, যেটা তোমরা, আমি তোমাদেরকে একটু মানে আমার কোষের প্রকারভেদ যে ভিডিও আছে ওই ভিডিওতে অলরেডি আলোচনা করছি যে সেন্ট্রিওল কি, সেন্ট্রোজোম কি। তো এইগুলারও কোনো আবরণ নেই, অর্থাৎ এই তিনটা, এইগুলা সব এক টাইপের জিনিস, এই দুইটা এক টাইপের জিনিস, আর এই দুইটা আলাদা আর দুইটা জিনিস। তো এদের মূলত আবরণ নেই। এইগুলা বাদে তুমি কোষে যত অঙ্গাণু পাবা সবারই আবরণ আছে। তো তোমরা যাদের নেই তাদেরটা মাথায় রাখবা, ও যাদের আছে ওটা মাথায় রেখে কোনো লাভ নেই। এই যাদের নেই এরা কম। তোমার সাইটোস্কেলিটন মাথায় রাখবা, সেন্ট্রিওল মাথায় রাখবা, রাইবোজোম মাথায় রাখবা, প্রোটিওজোম মাথায় রাখবা। সাইটোস্কেলিটন যদি মনে থাকে এই তিনটা এমনি মাথায় চলে আসবে। সেন্ট্রিওল যদি মনে আসে তাহলে সেন্ট্রোজোম এমনি মাথায় চলে আসবে। আর রাইবোজোম আর প্রোটিওজোম, এই 4টা অঙ্গাণুর নাম মাথায় রাখলে তুমি বুঝতে পারবে যে কাদের আবরণী নেই। এই হলো মূলত আবরণী নেই। তার মানে কি, এখানে তোমার একটা লাইন আছে যে রাইবোজোমের কোনো আবরণী নেই, তাহলে কি রাইবোজোমের কোনো আবরণী নেই। এই হলো একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে তোমার আমরা কি জানছি, আমরা জানছি হলো তোমার রাইবোজোম হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে। কিন্তু সব রাইবোজোমই আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে না। কিছু কিছু রাইবোজোম আছে যেগুলো কি কোষে হলো মুক্ত ভাবে থাকে। মুক্ত ভাবে থাকে, তো মুক্ত ভাবে কিভাবে থাকে, মুক্ত ভাবে জাস্ট নর্মালি এরকম 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 থাকে না। তারা মুক্ত ভাবে একটা আরেকটার সাথে এমনি লেগে এমনি লেগে লেগে, তারা একটা আরেকটার সাথে এমনি লেগে লেগে মুক্ত মালার মতো থাকে, মালার মতো থাকে। অর্থাৎ তোমার রাইবোজোম হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকবে, না হলে নিজেরা একসাথে হয়ে মানে মালার মতো একটা গঠন তৈরি করবে। তো এটার নাম কি, অনেকগুলো রাইবোজোম যেহেতু একত্রিত হয়ে এই মুক্ত মালার মতো এই জিনিসটা তৈরি করছে, তো এটার একটা নাম দেওয়া আছে যেটাকে পলিরাইবোজোম বলা হয়। পলিরাইবোজোম বলা হয়। এখন পলি কেন বলা হয় সেটা যদি তোমরা আমার বায়োলজি গ্রামার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারো যে কেন পলি বলা হয়েছে। কারণ বায়োলজির ক্ষেত্রে যখন অনেক জিনিসপত্র বলা হয়, বোঝানো হয়, অর্থাৎ অসংখ্য, অর্থাৎ এখানে কিন্তু অসংখ্য রাইবোজোম হলো হয়ে তোমরা তো, আমরা সবাই তো মালা দেখেছি। এখন মালাতে কি একটা ফুল থাকে, মালাতে কিন্তু অসংখ্য ফুল থাকে। তো এখানে এই যে মালাটা তৈরি হয়েছে, এই মালাটা অসংখ্য রাইবোজোম দিয়ে তৈরি হয়েছে। যেহেতু অসংখ্য রাইবোজোম, এই জন্য অসংখ্য তো বলবে না, বলবে হলো পলি। কারণ কি, অসংখ্যের হলো বায়োলজিক্যাল ওয়ার্ড হলো পলি। এই জিনিসটাকে কি বলা হয়েছে, এই জিনিসটাকে তোমার পলিরাইবোজোম বলা হয়েছে। তো এই পলিরাইবোজোমকে আরেকটু সংক্ষিপ্ত ভাবে একটা সুন্দর নাম দেওয়া হয়েছে যে পলিজোম। তো এই জিনিসটাকে তোমার পলিরাইবোজোমও বলা হয় বা পলিজোমও বলা হয়। তো রাইবোজোম এইভাবে থাকতে পারে, মুক্তমালার মতো থাকতে পারে সাইটোপ্লাজমে। তো এখানে এতটুকু আমরা জানলাম। তো এখানে তো আমাদের আরেকটা জিনিস জানা লাগবে যে ইকোলি। তো আমরা সবাই ইকোলি ব্যাকটেরিয়ার সাথে মোটামুটি হালকা পাতলা পরিচিত, যদি না পরিচিত হই তোমরা এখন একটু পরিচিত হয়ে রাখো যে ইকোলি এটা একটা ব্যাকটেরিয়া। ইকোলি কি একটা হলো ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াটা তোমার এই জীববিজ্ঞান বইতে প্রতিটা অধ্যায়তে একবার হইলেও পাবা। এই ব্যাকটেরিয়াটার ইম্পর্টেন্স এত বেশি, তো এখন থেকে তোমরা মাথায় রাখবে যে এটা একটা ব্যাকটেরিয়া। তো এটাকে একটা পূর্ণ রূপ আছে, এটাকে এসচেরিশিয়া, এসচেরিশিয়া কোলি বলা হয় পূর্ণরূপ। তো এসচেরিশিয়া কোলি নর্মালি ইউজ করা হয় না, বইতে সব জায়গায় ইকোলি ইউজ করা হয়। তো মাথায় রাখবে এটা একটা ব্যাকটেরিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাকটেরিয়া। আর এটা একটা ভালো ব্যাকটেরিয়া, অর্থাৎ আমাদের বডির বিভিন্ন, মূলত আমাদের অন্ত্রে থাকে, মানে আমাদের বডির অন্ত্র, অন্ত্র বলতে আমাদের ক্ষুদ্রান্ত বেঁধে এইসব জায়গায় পড়ে ভালো কাজ করে। এছাড়াও এটার অনেক ব্যবহার আছে। তো এই ইকোলি ব্যাকটেরিয়ার শুষ্ক ওজন, শুষ্ক ওজন বলতে তুমি ধরো এই ইকোলি ব্যাকটেরিয়াকে শুকাইলা, ইকোলি ব্যাকটেরিয়াকে যদি শুকাই যে জিনিসটা পাবা তার 22%ই রাইবোজোম। মানে এটা তারা বুঝাচ্ছে যে এই রাইবোজোমের পরিমাণ ইকোলিতে সবচেয়ে বেশি। মানে আমাদের বডিতেও রাইবোজোম আছে, উদ্ভিদেও রাইবোজোম আছে, বিভিন্ন ব্যাকটেরিয়াতেও রাইবোজোম আছে, কিন্তু এই যে ইকোলি যে ব্যাকটেরিয়া আছে তার বডিতে রাইবোজোম সবচেয়ে বেশি। কতটুকু, এর শুষ্ক ওজনে, অর্থাৎ এ থেকে যত বজ্র পদার্থ এইসব ওইসব সব বাদ দিলেও তুমি ইনটেক 22% রাইবোজোম পাবে, একদম খাঁটি রাইবোজোম 22% পেয়ে যাবা। তো এই জন্য বলছে যে ইকোলিতে 22% রাইবোজোম থাকে। তো আমি এইগুলো তোমরা হালকা একটু পড়ে নিও, কারণ এগুলো এমসিকিউ তে আসার সম্ভাবনা আছে বলে আমি তোমাদেরকে দেখাই দিছি। দেখো আমি ম্যাক্সিমাম জিনিসপত্র বাদ দিয়ে দিছি। তো গেল, এই আরেকটা জিনিস শিখলাম। তারপরে রাইবোজোম, তো আমরা এই যে এরপরে যে লাইনটা আছে ওই লাইনটা সম্পর্কে আমরা সবাই অবগত। তা আমি তোমাদেরকে তখন কোষের প্রকারভেদ পড়াইছিলাম, ওই যে মানে সেকেন্ড পার্ট 2 ভিডিওতে বলছিলাম যে কোষ কি, কোষ হলো তোমার 2 প্রকার। কোষ হলো তোমার হলো মানে কি বলো, কোষ 2 প্রকার, একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। তো আদি কোষে তোমার কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, শুধুমাত্র একটা অঙ্গাণু থাকে, সে কে, সে হলো রাইবোজোম, এই সেই রাইবোজোম।
আর প্রকৃত কোষে কি, প্রকৃত কোষে সবাই থাকে, তার মানে এই রাইবোজোম থাকে। তাহলে রাইবোজোম এমন একটা অঙ্গাণু যে আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে, এই জন্য রাইবোজোমকে বলা হলো সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গ, তো আমরা সবাই সার্বজনীন ওয়ার্ডটার সাথে পরিচিত, এটাকে ইংলিশে ইউনিভার্সাল বলা হয়। সার্বজনীন বলতে এমন একটা জিনিস বোঝায় সেটা মানে সব জায়গার ক্ষেত্রে, মানে সব জায়গায় থাকে এরকম কিছু একটা, মানে সবার ক্ষেত্রেই প্রযোজ্য এই জিনিসটা। তো আমরা সার্বজনীন ওয়ার্ডটা মোটামুটি বুঝি। তো যেহেতু রাইবোজোম কি, কোষ আছে দুই টাইপের, আদি কোষ আর প্রকৃত কোষ, আর রাইবোজোম এমন একটা অঙ্গাণু যেটা আদি কোষেও আছে, প্রকৃত কোষে আছে। রাইবোজোম ব্যতীত আর কোনো অঙ্গাণু, এমন কোনো অঙ্গাণু পাবা না যেটা আদি কোষ প্রকৃত কোষ দুইখানেই আছে। তো রাইবোজোম যেহেতু দুই কোষে পাওয়া যায়, এই জন্য রাইবোজোমকে তোমার সার্বজনীন অঙ্গাণু বলা হয়। তো এই জিনিসটা তোমরা সবাই একটু মাথায় গেঁথে রাখবা, কারণ এই এই জিনিসটা এমসিকিউ তে প্রচুর আছে, যে নিচের কোনটি সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণুকে রাইবোজোম, কারণ এই আদি কোষ এবং প্রকৃত কোষ দুই জায়গাটা পাওয়া যায়। এই হলো মোটামুটি। আর এইখানে তোমার আরেকটা এমসিকিউ তোমরা একটু জেনে রাখো, যে রাইবোজোমের আবিষ্কারক, রাইবোজোম আবিষ্কার, রাইবোজোম তোমার হলো আবিষ্কার আর হলো নামকরণ, এই দুইটাই একজন বিজ্ঞানী করে। তো রাইবোজোম পাইলে এই বিজ্ঞানীর নামটা তোমরা বসায় দিবে। সে হলো জর্জ প্যালেট। তো আমাদের বায়োলজিতে সব বিজ্ঞানীর নাম মনে রাখার দরকার নেই, বাট কিছু কিছু বিজ্ঞানীর নাম আমাদের একটু মাথায় রাখা লাগবে। তোমার হলো তুমি যদি মেডিকেল এক্সাম দাও তখন তোমার বিজ্ঞানীর নাম মানে একদমই লাগবে না, বাট তোমার এইচএসসির জন্য কয়েকটা বিজ্ঞানীর নাম লাগবে। তো একদম মোস্ট ইম্পর্টেন্ট যে বিজ্ঞানীগুলো আছে আমি তাদের নামগুলোই তোমাদের সাথে এক্সপ্লেন করতেছি। তো এই জর্জ প্যালেট নামটা মাথায় রাখবা, যে তুমি রাইবোজোমের আবিষ্কার নামকরণ পাইলে জর্জ প্যালেটের নামটা বসায় দিবে। রাইবোজোম দেখবা আর চাইছে বিজ্ঞান, রাইবোজোম রিলেটেড বিজ্ঞানী সে হলো জর্জ প্যালেট। আবিষ্কার করছে না নামকরণ করছে অত সব দেখা লাগবে না, জাস্ট রাইবোজোম পাইলে জর্জ প্যালেটের নামটা বসায় দেবে। এই হলো একটা এমসিকিউ। তো এইখানে তোমার আরেকটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে, ওই জিনিসটা কি, ওই জিনিসটা হলো তোমার আরএনপি, রাইবো নিউক্লিওপ্রোটিন কণা। তো আরএনপির কি, রাইবো নিউক্লিওপ্রোটিন কণা, এটা হলো তোমার আরএনপি। তো এই আরএনপি জিনিসটা কি, আরএনপি হলো এক ধরনের ক্ষুদ্র রাইবোজোম, এক ধরনের ক্ষুদ্র রাইবোজোম। অর্থাৎ জিনিসটা আসলে রাইবোজোম এরকম বলবো না, বাট এটা মানে রাইবোজোমের সাথে অনেক মিল আছে, রাইবোজোমের সাথে অনেক মিল আছে, বাট এটা হলো ক্ষুদ্র রাইবোজোম এরকম মানে বলবো না যে, মানে যে এটা হলো কি বলবো, যে রাইবোজোম এরকম বলা যায় না, বাট এটা রাইবোজোমের সাথে মিল আছে। মানে রাইবোজোম ধরো প্রোটিন সংশ্লেষ করতেছে, এও হালকা পাতলা প্রোটিন সংশ্লেষ করে। তো এই জন্য এটার নাম দিছে হলো রাইবো নিউক্লিওপ্রোটিন কণা, অর্থাৎ এটা এটা হলো ওয়ান কাইন্ড অফ ক্ষুদ্র রাইবোজোম। তো এই আরএনপিটা বর্তমানে বিজ্ঞানীরা তোমার হলো রিসার্চ করতে করতে এই আরএনপিটা তোমার তিনটা অঙ্গাণুর মধ্যে এই আরএনপি জিনিসটা পাওয়া গেছে। অর্থাৎ রাইবোজোম তো মূলত একটা অঙ্গাণু, রাইবোজোম একটা অঙ্গাণু যেটা কি, যেটা হলো তোমার সাইটোপ্লাজমে থাকে। বাট এই আরএনপি হলো একটা ক্ষুদ্র রাইবোজোম, এটা হলো অঙ্গাণুর মধ্যে থাকে। রাইবোজোম অঙ্গাণু, বাট এই আরএনপি অঙ্গাণুর মধ্যে থাকে। তো তিনটা অঙ্গাণু এই পর্যন্ত আবিষ্কার হয়েছে যাদের মধ্যে এই রাইবোজোম এই হলো আরএনপিটা পাওয়া গেছে। আরএনপি পূর্ণরূপ কি, রাইবোনিউক্লিওপ্রোটিন কণা, এটা হলো এক ধরনের ক্ষুদ্র রাইবোজোম, ক্ষুদ্র রাইবোজোম যেটা অঙ্গাণুর মধ্যে অবস্থান করে। তো তিনটা অঙ্গাণু কি কি, একটা হলো তোমার মাইটোকন্ড্রিয়া, কন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, আর হলো তোমার একটা হলো নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। তো এই তিনটা অঙ্গাণুর মধ্যে তোমার কি আছে, এই আরএনপি বা রাইবো নিউক্লিওপ্রোটিন কণাটা পাওয়া গেছে। এখন তোমাদেরকে আমি একটা জিনিস সতর্ক করে দিই, যে তোমার যে এই আরএনপি দ্বারা তোমার কখনো এটা তোমার সিকিউ তে কোনোদিন ক খ কোনো কিছুতে এই আরএনপি চাবে না, এটা আসলে তোমার এমসিকিউ তে আসবে। তো এমসিকিউ তে কিভাবে আসবে, তোমার হলো বলবে যে নিচের কোন অঙ্গাণুর মধ্যে তোমার হলো কি বলে, আহ এরকম মানে যদি মানে মানে এমসিকিউটা এরকম আসবে যে নিচের কোন অঙ্গাণুর মধ্যে তোমার আরএনপি পাওয়া যায় না, অর্থাৎ নিচের কোন অঙ্গাণুতে আরএনপি পাওয়া যায় না। এখন ধরো তুমি বই পড়োনি বা পড়ছো, অনেক আগে বসছো, তো জিনিসটা তোমার মাথার ভিতরে ওরকম ভাবে ক্যাচ করা নেই। তো এখন তোমার পোস্টে অপশনে দিছে, অপশনে কি কি দিছে, যে নিচের কোন অঙ্গাণুতে আরএনপি পাওয়া যায় না, না। তো কিসে কিসে তোমার অপশনে কি দিছে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিওপ্লাজম আর কি, আর হলো রাইবোজোম। তো এখন তোমার মাথায় আসবে, যে প্রথমেই তোমার মাথায় আসবে যে আরএনপি, আরএনপি তো আমি রাইবোজোমের ভিতরে পড়িছি, তার মানে কি অবশ্যই রাইবোজোমে পাওয়া যাবে। তো রাইবোজোম মানে হবে, তারপরে অন্য তিনটার ভিতরে একটা হবে না, বাট রাইবোজোম হবে। আমি প্রথমে রাইবোজোম বাদ দিয়ে দিব, যে রাইবোজোম শিওর হবে, আমি রাইবোজোম কোনোদিনও দেখাবো না। কিন্তু আসলে কিন্তু রাইবোজোমই তোমার অ্যান্সার, যে রাইবোজোমে আসলে আরএনপি পাওয়া যায় না। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবে, যে আরএনপি নামটা আমি রাইবোজোমের ভিতরে পড়িছি, আসলে পড়েই তুমি আরো বিপদে পড়ে গেছো, কারণ তুমি পড়ছো অনেক আগে, বাট অত ক্লিয়ারলি তোমার মনে নেই,
অত প্রপারলি তোমার মনে নেই। এর জন্য কি হয়েছে, তোমার এটুক মাথায় আছে যে আরএনপি টপিকটা আমি রাইবোজোমের মধ্যে পড়ছি। তো রাইবোজোমের মধ্যে যেহেতু পড়ছি, অবশ্যই তো এই জিনিসটা রাইবোজোমে পাওয়া যাবে। তাহলে কিসে পাওয়া যাবে না, হয় এই বাকি তিনটার ভিতরে যে কোনো একটাই পাওয়া যাবে। তা আসলে কি রাইবোজোমেই পাওয়া যায় না। তো তোমাদেরকে একটু সতর্ক করে দেবে, মাথায় রাখবে যে আরএনপি বা রাইবোনিউক্লিওপ্রোটিন মানে এটা কি, এটা এক ধরনের ক্ষুদ্র আরএনএ, মানে সরি ক্ষুদ্র রাইবোজোম। অর্থাৎ এটাও প্রোটিন তৈরি করে, হালকা পাতলা প্রোটিন তৈরি করে, বাট এটা এক ধরনের অনেক ক্ষুদ্র হয়, আর এটা অঙ্গাণুর মধ্যে পাওয়া যায়। এই কারণে এটা একটা ক্ষুদ্র রাইবোজোম। আর এটা কিসে কিসে পাওয়া যায়, এটা তিনটা অঙ্গাণুতে পাওয়া যায়, তোমার মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর হলো নিউক্লিওপ্লাজম, এই তিনটা অঙ্গাণুতে পাওয়া যায়। আর কোন অঙ্গাণুতে পাওয়া যায় না, রাইবোজোমে কখনোই এই আরএনপি পাওয়া যাবে না, আরএনপি কখনোই রাইবোজোমে পাওয়া যাবে না। এটা সবসময় মাথায় রাখবে যে আরএনপি রাইবোজোমে পাওয়া যায় না, কারণ এইখান থেকে যদি প্রশ্ন করা হয়, আমি যেটা বললাম এই প্রশ্নই করবে। এটা তোমার এইচএসসি তে আসার চান্স কম, বাট মানে মেডিকেল মানে অ্যাডমিশন টাইমে কেউ মেডিকেল এক্সাম দেয় তার ক্ষেত্রে মানে এটা খুব ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে এরকম টাইপের প্রশ্নই আসে। তো তোমরা সবসময় মাথায় রাখবা যে রাইবোজোমে তোমার আরএনপি পাওয়া যায় না। তো এই হলো আরেকটা কথা। আর এখানে তোমাদেরকে আরেকটা জিনিস একটু শিখাই রাখি, আরএনপি আরএনপি তুমি কিসে কিসে পাচ্ছ, তুমি মাইটোকন্ড্রিয়াতে পাচ্ছ, তো ক্লোরোপ্লাস্টে পাচ্ছ, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডে পাচ্ছ, যাই ক্লোরোপ্লাস্টই লিখলাম। তো তোমরা সবসময় মাথায় রাখবে এই যে বায়োলজি ফার্স্ট পেপার বই অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বইতে, অর্থাৎ প্রথম অধ্যায়তে তোমরা যেখানে যেখানে মাইটোকন্ড্রিয়া ওয়ার্ডটা পাবা, সেখানে সেখানে ক্লোরোপ্লাস্ট ওয়ার্ডটা পাবা। অর্থাৎ এই দুইটা ওয়ার্ড পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেক মিল আছে। এই যে আরএনপি এই মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, তার মানে তুমি ধরে রাখবা যে ও ক্লোরোপ্লাস্টে পাওয়া যাবে। আরো কিছু কিছু জিনিস আছে, যেমন হলো তোমার হলো বৃত্তাকার ডিএনএ, এটা তো আদি কোষে পাওয়া যায় আমরা সবাই জানি, কিন্তু এই বৃত্তাকার ডিএনএটা শুধু আদি কোষে পাওয়া যায় না, এটা প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। যেহেতু এই বৃত্তাকার ডিএনএটা প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, এটা অবশ্যই প্রকৃত কোষের ক্লোরোপ্লাস্টে পাওয়া যাবে। অর্থাৎ এই দুইটা অঙ্গাণু পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ তুমি যদি কোনো অপশনে দেখো, আমি তোমাদেরকে একটু শিখাই রাখি, ধরো একটা অপশনে আছে যে এইটি নিচের কোন অঙ্গাণুতে পাওয়া যায় না, তো এরকম একটা অপশন আছে। তো অপশনে তোমার ধরো বাদ দেওয়া লাগবে, ধরো তুমি একটা অপশন সম্পর্কে ধরো এমসিকিউ সম্পর্কে কিছুই জানো না, তখন তোমার মানে ইজি প্রসিডিউরটা কি, তুমি একটা একটা করে বাদ দিবা, এইটা বাদ দিয়ে ওইটা বাদ দিয়ে, এখন তোমার অপশনে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট একসাথে আছে, তো অ্যান্সার কি, অ্যান্সার তো একটা হয়, অ্যান্সার তো কখনো দুইটা হয় না, তাই না? এখন তুমি বাদ দিচ্ছ, এখন বাদ দেওয়ার টাইমে তুমি কি করবে, যেহেতু আমার অ্যান্সার হলো মানে জিনিসটা এরকম যে ধরো এক জায়গাটা ধরো একটা এমসিকিউতে দুইটা অ্যান্সার আছে, এরকম যে একটা এমসিকিউতে যদি তোমার মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট অপশনে থাকে, তার মানে ওই এমসিকিউতে দুইটা অ্যান্সার এরকম। অর্থাৎ তোমার মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট মানে একটা জিনিস, ওটা যদি অ্যান্সার মাইটোকন্ড্রিয়া হয়, অবশ্যই ওই জিনিসটার অ্যান্সার ক্লোরোপ্লাস্ট হবে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু কিছু এক্সেপশনাল পাবা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট এই দুইটা ওয়ার্ড হলো একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ যেখানেই তুমি দেখবা যে মাইটোকন্ড্রিয়া আছে, ওইখানে অবশ্যই ক্লোরোপ্লাস্ট থাকবে। অর্থাৎ তুমি অপশন যদি বাদ দেওয়া শুরু করো, তাহলে তুমি প্রথমে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট যদি থাকে, তাহলে দুইটা একসাথে বাদ দিয়ে দিবা। কারণ হলো তোমার যদি অ্যান্সার যদি মাইটোকন্ড্রিয়া হইতো, তাহলে এখানে কোনোদিন ক্লোরোপ্লাস্ট থাকতো না, কারণ ওই জিনিসটা তোমার মাইটোকন্ড্রিয়া হবে, ক্লোরোপ্লাস্ট হবে, দুইটা অ্যান্সার হয়ে যাবে। যেহেতু মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট একসাথে দিচ্ছে, তার মানে দুইটার একটাও হবে না, বাদ। তারপরে বাকি দুইটার ভিতরে একটা তোমার মন অনুযায়ী বসাই দেবে, তুমি দুইটা পয়েন্ট কমাইতে পারতো। তো এরকম টেকনিক্যালি পড়া লাগবে। তো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট এই দুইটা হলো পরস্পরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা জিনিস যদি মানে একটা বৈশিষ্ট্য যদি মাইটোকন্ড্রিয়ার ভিতরে পড়ে, ওই বৈশিষ্ট্যটা ক্লোরোপ্লাস্টের মধ্যেও পড়বে। এই জন্য এই যে আরএনপি তে মাইটোকন্ড্রিয়া আছে, এর জন্য ক্লোরোপ্লাস্টও আছে। তো শুধু আরএনপি না, তোমরা পরে যাও, পরে গেলে এরকম অনেক কিছুই পাবা। তো এগুলো আমার মানে বানানো কথা না, এগুলো আমি পরে পড়ছি, পড়ে ওইরকম ভাবে জিনিসগুলো বের করছি যে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, যেখানে মাইটোকন্ড্রিয়া সেখানে ক্লোরোপ্লাস্ট, এমনি মাথায় রাখবো যেখানে মাইটোকন্ড্রিয়া সেখানে ক্লোরোপ্লাস্ট। তো এই হলো জিনিস যে আরএনপি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। তো মোটামুটি এখানে তোমাদেরকে পড়ালাম, তারপরে আমরা পরে আসি এখন রাইবোজোম জিনিসটা, ওই যে এস এর হিসাব। তো এস এর হিসাব বলতে এটা সম্পর্কে তোমাদের অলরেডি দুইবার আলোচনা করে ফেলছি, যখন রাইবোজোম সম্পর্কে বোঝাচ্ছি করছি, যখন কোষের প্রকারভেদ করাইছি তখনও বলছি। এখন অত বিস্তারিত আলোচনা করবো না, just তোমাদেরকে জানাবো যে রাইবোজোম। তো রাইবোজোম কি, রাইবোজোম তোমার দুই টাইপের রাইবোজোম আমরা আপাতত চিনি, মানে তোমরা আমার ক্লাস দেখে দুই টাইপের রাইবোজোম সম্পর্কে জানছো, একটা হলো 70S রাইবোজোম, আর একটা কি, একটা হলো তোমার 80S রাইবোজোম। এটা কিসে পাবো, এটা হলো তুমি আদি কোষে পাবা। আর এটা কি, এটা হলো তুমি প্রকৃত কোষে পাবো, ভালো কথা, প্রকৃত কোষে পাইলা। দেন কি, এই আদি কোষে যে 70S রাইবোজোম পাবো, ওইটা হলো দুইটা খণ্ডে বিভক্ত থাকে। আমরা জানি যে রাইবোজোম দুইটা খণ্ডে বিভক্ত থাকে, একটা ছোট খণ্ড একটা বড় খণ্ড। আদি কোষের ক্ষেত্রে ছোট খণ্ড কত 50S, আর বড় খণ্ড কত 30S। এই দুইটা খণ্ড, এই 50+30 80S হচ্ছে 10S হারাই যায়, 10S যে কই হারাই যায় এটা বিজ্ঞানীরা কোনো আবিষ্কার করতে পারে না। প্রকৃত কোষের পাশে এরও দুইটা খণ্ড থাকবে, ছোট খণ্ড হলো, বড় খণ্ড হলো 60S, আর ছোট খণ্ড হলো 40S। তো এখানে 60+40 100S,
কিন্তু আসলে কি, আসলে হলো 80s, তার মানে কি এই যে বিশেষ হারায় যায়, কই হারায় যায় বিজ্ঞানীরা কোনো আবিষ্কৃত করতে পারে না। তো এতটুকু ইনফরমেশন তোমরা মাথায় রাখবে যে 70s আদি কোষে পাওয়া যায়, কিভাবে ভাঙা যায় 50+30, 80s কিসে পাওয়া যায়, প্রকৃত কোষে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় 60+40। আর এসটা কি, এসটা হলো রাইবোজোম মাপার একক, যেটাকে ভেদবার্গ একক বলা হয়। এতটুকু তোমরা মাথায় রাখবা। তো এইখানে তোমার আরো দুইটা মানে রাইবোজোমের পরিমাণ বলা আছে, একটা হলো 77s, আর একটা হলো তোমার 55s, 55s আর হলো তোমার হলো 77s। তো এই দুইটা এসে রাইবোজোমের কথা বলা আছে, একটু জেনে রাখবা। বাট এই দুইটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটা তোমাদের মনে রাখাই লাগবে। আর এই দুইটা তোমরা একটু পড়ে রাখবা যে এই 77 রাইবোজোমটা ছত্রাকে আছে বলে ধারণা করা হয়। তা আছে একদম শিওর বলা এখনো বিজ্ঞানীরা বলতে পারে না যে ছত্রাকে 77 রাইবোজোমই আছে। তো ধারণা করা হয় যে ছত্রাকে 77 রাইবোজোম থাকতে পারে। সেম ওয়েতে এই 55 রাইবোজোম, এটা হলো মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ আমাদের একটা কোষীয় অঙ্গাণু কি মাইটোকন্ড্রিয়া। ওই মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোমার এই 55 রাইবোজোম থাকতে পারে, এটা ধারণা করা হয়। এটাও একদম শিওর বলা নেই, অর্থাৎ এই দুইটা কথা হলো তোমার ধারণার উপরে বেস করে, মানে এগুলো এখনো শিওর না। বাট এই দুইটা কথা হলো শিওর যে আসলে 70s আসলে 80s আছে, আর 77 আর 55 এটা ধারণা করা হচ্ছে যে ছত্রাকে 77 রাইবোজোম থাকতে পারে, মাইটোকন্ড্রিয়াতে 55 রাইবোজোম থাকতে পারে, এটা হলো ধারণা। তো তোমরা একটু মাথায় রাখবে এই দুইটা জিনিস। দেন হলো তোমার, তোমাদেরকে যে প্রসেস গুলা পড়াইলাম, তো মানে প্রসেস বলতে রাইবোজোম জিনিসটা এক্সপ্লেন করছি, তো তোমরা আমার এক্সপ্লানেশনটা যদি বোঝো, তো আমি এই জিনিসটা ওই সময় মেনশন করি না যে প্রথমে তোমার রেপ্লিকেশন হলে ডিএনএ থেকে ডিএনএ হলো, দেন হলো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো কি দিয়ে ট্রান্সক্রিপশন দিয়ে, দেন কি হলো, দেন এই যে এমআরএনটা, যে এমআরএনটা নিউক্লিয়াস শুরু করে তৈরি করলো, দেন হলো নিউক্লিয়াস আগে কি রাইবোজোম তৈরি করে রাখছে, আগে হলো নিউক্লিয়াস কি রাইবোজোম তৈরি করে রাখছে, লিখে দিছে। দেন হলো তোমার হলো আগে সে কি, আগে হলো সে টিআরএনএ তৈরি করে রাখছে, আগে সে হলো কি টিআরএনএ তৈরি করে রাখছে। দেন এরা তিনজন একত্রিত হয়ে কি করবে, একটা প্রোডাক্ট তৈরি করবে। প্রোডাক্টটা কি, প্রোডাক্টটা হলো প্রোটিন। তো এই যে জিনিসটা, এটাও তো একটা প্রসেস, তাই না, যেখানে তোমার রাইবোজোম এমআরএনএ আরএনএ এরা পারফর্ম করে একটা প্রোডাক্ট তৈরি করতেছে, যেটা হলো প্রোটিন। তো এই পুরো প্রসেসের একটা নাম আছে যেটাকে তোমার ট্রান্সলেশন বলা হয়, ট্রান্সলেশন বলা হয়। তো আগের প্রসেসটা রেপ্লিকেশন, এটা কোথায় হচ্ছিল, এটা কিন্তু তোমার ডিএনএ তেই হচ্ছিল। ডিএনএ সরি এই মানে রেপ্লিকেশন ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এটা কোথায় হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে। দেন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, ট্রান্সক্রিপশন এটাও নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে। বাট যখন হলো তোমার এই ট্রান্সলেশন প্রসেসটা হচ্ছে, তখন এমআরএনএ বাইরে বের হয়ে আসছে, টিআরএনএ এটাও ওই ভিতর থেকে তৈরি হয়ে বাইরে বের হয়ে আসছে, রাইবোজোমও ভিতর থেকে তৈরি হয়ে বাইরে বের হয়, তারপরে তিনজন একসাথে বাইরে এসে তারপরে এই ট্রান্সলেশন প্রসেসটা করছে। তো ট্রান্সলেশন প্রসেসটা মূলত কি, মূলত টিআরএনএ এসে এখানে তোমার অ্যামিনো অ্যাসিড দিচ্ছে, এমআরএনএটা ভিতরে ঢুকে গেছে, আর রাইবোজোম মূলত জিনিসটা মানে কন্ডাক্ট করতেছে। তার মানে আমরা বলতে পারি এই ট্রান্সলেশনটা মূলত রাইবোজোমে হয়, অর্থাৎ প্রোটিন তৈরির যে প্রসেস ট্রান্সলেশন, এটা মূলত কোথায়, রাইবোজোমে হয়। এতটুকু আমাদের একটু মাথায় রাখা লাগবে যে রাইবোজোমে মূলত তোমার এই ট্রান্সলেশন প্রসেসটা হয়। গেল, এখন হলো রাইবোজোমের 4টি স্থান লক্ষ্য করা যায়। তো তোমরা মাথায় রাখবা যে যেহেতু বইতে বলা আছে যে 4টা স্থানই মাথায় রাখবা, বা তোমরা যখন বুঝবা বা অন্যকে বোঝাবা মানে ট্রান্সলেশন প্রসেস বলবো, তখন এই 4 নাম্বার একটা মানে এখানে তোমার 4টা স্থান বলতে একটা একটা হলো তোমার এ কে তোমার পূর্ণরূপ হলো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড একটু দেখে নিও। পি হলো কি, পি হলো পেপটাইডিল, পেপটাইডিল। আর হলো তোমার ই কি, ই হলো তোমার এক্সিট বা নির্গমন। আর হলো তোমার আরেকটা হলো এমআরএনএ সংযুক্তি স্থান, এমআরএনএ সংযুক্ত, এরকম 3টা স্থানের কথা বলা হয়েছে। তো আমি তোমাদেরকে যখন এই প্রসেসটা বুঝাইছি, আমি শুধু এপি এই 3টার কথা মেনশন করছি, আমি কিন্তু এমআরএনএ সংযুক্তির কথা মেনশন করি নাই। তো তোমরা যখন এই প্রসেসটা কাউকে বুঝাবা বা নিজে থেকে বলবা, তখন তোমরা কখনোই এই জিনিসটার কথা মেনশন করবা না, কারণ এই জিনিসটা থাকে। বাট মেইনলি এপিই থাকে, অর্থাৎ মেইনলি এমআরএনএ সংযুক্তি স্থান বলতে এখানে মানে এরা বলতে কি বুঝাইছে, এটা বলতে তোমার এই যে ধরো এই যে রাইবোজোম, এই হলো তোমার রাইবোজোম, তাই না, ধরো এই হলো রাইবোজোম দুইটা অংশ। এখন এই যে কি, এই যে এমআরএনএটা ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে কি হলো, এই যে ভিতরে যে এইখানে তখন লেগে গেল, রাইবোজোমটা কি হবে, এই এমআরএনএ এটা তো আমার এমআরএনএ, তাই না, এমআরএনএটা কি হলো, এই এমআরএনএটা তো রাইবোজোমের এই যে একটা অংশ লেগে গেল। তো এই যে এই স্থানটুকু, এই স্থানটুকু মূলত তোমার এমআরএনএ সংযুক্ত স্থান, আর এর উপরে এই যে এ পি ই এইগুলা থাকে। তো তো তোমার 3টা স্থানই হলো, এই যে একটা স্থান, এই 4টা স্থান, এই একটা স্থান আর এই যে আরেকটা স্থান, এই হলো যে এই 3টা স্থানে মূলত তোমার অ্যামিনো অ্যাসিড যুক্ত হয় টিআরএনএ এর মাধ্যমে, আর এখানে হলো মূলত এমআরএনএটা যুক্ত হয়। তো এই কারণে 4টা স্থানের কথা বলছে, যে 4টা স্থানই দেখা যায়। আর তোমরা জিনিসটা ওইভাবে মেনশন করতে পারো যে এই হলো কি বলে, এই হলো রাইবোজোমের হলো এমআরএনএ সংযুক্ত স্থানে তোমার এমআরএনএটা যুক্ত হলো, দেন এর আরো 3টা স্থান আছে এপি, সেখানে আস্তে আস্তে এরকম অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে এদিকে যেয়ে তারপরে এখান থেকে বের হয়েছে, আমরা বলতে পারো।
তো 4টা স্থান পাওয়া যায় রাইবোজোমে, এপিই আর এমাইনের সংযুক্ত স্থান। তো 4টার কাজই তোমরা মোটামুটি বুঝো যে এতে প্রথমে তোমার অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, দেন আরেকটা অ্যামিনো অ্যাসিড আসলে এ থেকে অ্যামিনো অ্যাসিড সরে পিতে যায়, তারপরে ওই পি এতে ওইটা যুক্ত হয়, তারপরে আরেকটা আসলে এ থেকে যে ওইটা আবার পি এর অ্যামিনো অ্যাসিডের উপরে যুক্ত হয়, এমনি উপরে উপরে যুক্ত হইতে হইতে একটা পুরো চেইন তৈরি করে, শেষ হয়ে গেলে পি থেকে পুরো চেইনটা ইতে যে বাইরে বের হয়ে চলে যায়। আর হলো তোমার নিচে হলো একটা জায়গা থেকে ওইখানে এমআরএনএ যুক্ত হয়। এই হলো 4টা স্থান। এই মূলত এমআরএনএ একটা গঠন যেটা তোমার এখানে মোটামুটি বলা আছে। তো এটা তোমাদেরকে বললাম। এখন তোমার হলো রাইবোজোমের গঠন। তো রাইবোজোমের গঠন সম্পর্কে আমরা অতটুকু জানবো না, মানে রাসায়নিক গঠন যেটা এখানে বলছে, রাসায়নিক গঠন, রাইবোজোমের রাসায়নিক গঠন সম্পর্কে আমরা তেমন কিছু জানবো না। আমরা শুধু একটা জিনিসই জানবো যে রাইবোজোম মূলত দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হলো তোমার আরএনএ আর একটা হলো তোমার প্রোটিন। এই দুইটা জিনিস নিয়ে মূলত তোমার রাইবোজোম গঠিত, এতটুকু জানলেই হচ্ছে। এবং স্পেসিফিকলি তোমরা আরেকটু জিনিস জানিয়ে রাখো যে আরএনএটা পাওয়া যায়, অর্থাৎ অনেক টাইপের আরএনএ আছে। অলরেডি আমি তোমাদেরকে 2 টাইপের আরএনএ ডিসকাস করে ফেলছি, একটা টিআরএনএ আর একটা এমআরএনএ। তো এইগুলো ব্যতীত আরেকটা আরএনএ, মানে আরো কয়েক ধরনের আরএনএ আছে। তো এর ভিতরে একটা আরএনএ হলো তোমার আরএনএ। তো আর আর এন এ পূর্ণরূপ হলো রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ এই আর এর পূর্ণরূপ হলো রাইবোজোমাল। রাইবোজোমাল, তো রাইবোজোমে যেহেতু পাওয়া যায় তাই এর নাম হলো রাইবোজোমাল আরএনএ বা আরএনএ। তো তুমি হলো রাইবোজোমে যে আরএনএটা পাবো ওটা হলো আরএনএ। আর রাইবোজোমে যে প্রোটিনটা পাবো ওই প্রোটিনটা হলো তোমার হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো যে হিস্টোন প্রোটিনকে আমরা আগেই চিনছি, ওই যে আমরা যখন প্রকার ভেদ তখন বলছিলাম যে ডিএনএ এর সাথে যে প্রোটিন থাকে ওটা হিস্টোন প্রোটিন। তো এই হিস্টোন প্রোটিনটা শুধু যে তোমার নিউক্লিয়াসের ডিএনএ এর সাথে পাওয়া যায় এমন না, এটা তুমি রাইবোজোমের মধ্যেও পাবা। তো রাইবোজোম মূলত তোমার আরএনএ আর প্রোটিন দ্বারা তৈরি। যদি স্পেসিফিকলি বলো তাহলে যেই আরএনএটা পাওয়া যায় ওটা হলো আরআরএনএ, আর যেই প্রোটিনটা পাওয়া যায় ওটা হলো হিস্টোন প্রোটিন। তো এটা তোমরা পরে কোনো না কোনো জায়গায় পেয়ে যাবা। তো যেহেতু আমরা রাইবোজোম পড়তেছি তা আগে জেনে রাখলাম। এখন যেহেতু তোমাদের বইটা কিন্তু ডাইরেক্টলি বলে না, বইটা শুধু আরএনএ আর প্রোটিনের কথাই বলা হয়েছে, আরআরএনএ আর হিস্টোন প্রোটিন এমনি বলা নেই। তো তোমরা একটু উপরে লিখে নিতে পারো যে রাইবোজোম মূলত আরআরএনএ ও হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত, লিখে নিলে তোমাদের জ্ঞানটা একটু মানে ভালো হবে। এই হলো কথা। আর এখানে আরেকটা কথা বলেছে যে আরএনএ আর প্রোটিনের যে অনুপাতটা, অনুপাতটা কি, অনুপাতটা হলো তোমার 1:1। 1:1 বলতে বোঝাইছে তো তোমার হলো রাইবোজোমে তোমার হলো মানে হাফ আরএনএ থাকে আর হাফ প্রোটিন থাকে। মেইনলি তো এটা আরএনএ আর প্রোটিন দ্বারাই তৈরি। তো তোমার আরএনএ বেশি থাকে প্রোটিন কম থাকে, বা প্রোটিন বেশি থাকে আরএনএ কম থাকে, এরকম কিছু না। তোমার যতটুকু প্রোটিন থাকবে ততটুকু আরএনএ থাকবে। অনুপাত হলো 1:1, অর্থাৎ দুইটা সমান পরিমাণে থাকবে। ওই জিনিসটাই এই অনুপাত দ্বারা বোঝানো হয়েছে। তো এতটুকু মাথায় রাখবা যে আরএনএ থাকে প্রোটিন থাকে হিস্টোন প্রোটিন থাকে, কতটুকু পরিমাণ থাকে সমান সমান পরিমাণে থাকে। অনুপাত হলো 1:1 বা 1:1। তো এইটুকু তোমরা মোটামুটি দাগাও। তারপরে তোমাদের যে জিনিসটা বলা হয়েছে যে কোথায় তৈরি হয়, তো এটা তোমার আগে 2বার আলোচনা করে বলছি যে নিউক্লিয়াসে, প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে আরএনএ তৈরি হয়, আর আদি কোষের ক্ষেত্রে কি ডিএনএ হলো এই আরএনএটা তৈরি করে। নিউক্লিয়াস তৈরি করে বাইরে ছেড়ে দেয়, প্রকৃত কোষের ক্ষেত্রে আদি কোষের ক্ষেত্রে ডিএনএ তৈরি করে, অর্থাৎ ওদের বংশগতীয় যে ডিএনএ সেটা তৈরি করে। এখন মেইন জিনিস আছে যে তোমার রাইবোজোমের কাজ। তো মেইন যে টপিকটা এটা হলো তোমার রাইবোজোমের কাজ। তো এই টপিকটা একটু প্রপারলি পড়া লাগবে, কারণ তোমার যদি সিকিউ তে রাইবোজোম আসে তাহলে এই রাইবোজোমের কাজটাই যাবে, আর বাকিগুলো মূলত তোমার এমসিকিউ তে আসবে। তো রাইবোজোমের কাজে আসি। তো রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজ হলো, রাইবোজোমের তেমন একটা তোমার অত বেশি কাজ নাই, কয়েকটা কাজ আছে। তো আমি তোমাকে একটু টেকনিক্যালি শিখাই দিচ্ছি যে কাজগুলো আসলে কি। প্রথম কাজ কি, প্রথম কাজ হলো রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। তো এতক্ষণ এই একটা কথাই বলতেছি যে কি রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে। তো এটা আমাদের এতক্ষণই মানে মাথায় ধরে গেছে যে এটা আর আলাদাভাবে ওরকম মুখস্থ করা লাগবে না, আমরা জানি যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। এর জন্য কি হয়, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি, কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কারণ কি এটা প্রোটিন তৈরি করতেছে, আর যে কোনো কিছু তৈরি হয় কোথায়, ফ্যাক্টরিতে তৈরি হয়, এই জন্য রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো এতটুকু আমাদের মনে রাখা লাগবে। এখন কথা হলো আমরা কি জানি, আমরা জানি হলো 3 টাইপের খাদ্য চিনি, তাই না? আমরা তো 3 টাইপের খাদ্য চিনি। আমরা কি কি চিনি, আমরা চিনি হলো প্রোটিন, আমরা তো 3 টাইপের খাদ্য চিনি। কি কি, তোমার শর্করা, প্রোটিন, আর হলো তোমার চর্বি জাতীয় খাদ্য, চর্বি বা ইংলিশে লিপিড বলে, তো লিপিডটা ইউজ করো, লিপিড। তো আমরা 3 টাইপের খাদ্য চিনি, তাই তো? এই 3 টাইপ বাদে তো আমরা অন্য টাইপের খাদ্য চিনি না। আমরা জানি যে 3 টাইপের খাদ্য আছে, শর্করা, প্রোটিন আর লিপিড। তো অলরেডি রাইবোজোম কি করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করতেছে, রাইবোজোম কি সংশ্লেষ করতেছে, প্রোটিন সংশ্লেষ করতেছে। তাহলে প্রোটিনের কাজ শেষ। এখন অন্য খাদ্যের রাইবোজোম কি করে, অন্য খাদ্যের বলতে শর্করার কি করে, রাইবোজোমের দেখো আরেকটা কাজ আছে, তোমার গ্লুকোজের ফসফোরাইলেশন, গ্লুকোজের ফসফোরাইলেশন করে, ফসফোরাইলেশন করে। এখন তোমার আমার কাছে তোমার মানে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি জানো না যে গ্লুকোজ হলো ওয়ান কাইন্ড অফ শর্করা?
অ্যাটলিস্ট তুমি স্টার, শ্বেতসার, সেলুলোজ এইগুলা শর্করা এটা নাই জানতে পারো, বাট এতটুকু তোমার জানা উচিত যে গ্লুকোজ হলো ওয়ান কাইন্ড অফ শর্করা। তো এই যে গ্লুকোজ, তাহলে কি রাইবোজোম কিন্তু শর্করারও একটা কাজ করতেছে। শর্করার কোন কাজ করতেছে? গ্লুকোজের ফসফোরাইলেশন করতেছে। শর্করার কোন কাজ করতেছে? গ্লুকোজের ফসফোরাইলেশন করতেছে। তো এই জিনিসটাও কিন্তু আমরা এখান থেকে জেনে গেলাম যে রাইবোজোম কি করতেছে, গ্লুকোজের ফসফোরাইলেশন করতেছে। নেক্সট নেক্সট রাইবোজোম কি করতেছে, তাহলে আমার শর্করার কাজও হয়ে গেল, প্রোটিনের কাজও হয়ে গেল। নেক্সট আরেকটা খাদ্যদ্রব্য আছে যে কি তোমার হলো লিপিড। লিপিড বা চর্বি, ধরো লিপিড ধরলাম, মানে লিপিড চর্বি একই, এতটুকু তো আমরা জানি। এখন এই কি করে, এই হলো লিপিডের বিপাক করে। রাইবোজোম কি করে? লিপিডের বিপাক করে, লিপিডের বিপাক করে, বিপাক করে। তার মানে কি, এই যে তিনটা খাদ্যেরই কোনো না কোনো কাজ হলো আমার রাইবোজোম করতেছে। এখন রাইবোজোমের কাজের ভিতরে কয়টা জিনিস আছে, তুমি যদি রাইবোজোমের কাজটা পড়া শুরু করো, এটা কি, এটা হলো প্রোটিন সংশ্লেষ করে, স্নেহ জাতীয় পদার্থের বিপাক করে, আর হলো গ্লুকোজের ফসফোরাইলেশন করে। তারও এখানে তোমার মনে হয় পাঁচটা কাজ দিয়ে আছে, পাঁচটার ভিতরে তিনটা কাজই আমি অলরেডি তোমাদেরকে কাভার করে দিলাম। কিভাবে মনে রাখবা? মাথায় আনবা যে রাইবোজোম প্রোটিন তৈরি করে, এতটুকু আমরা সবাই জানি। এটা এটা মুখস্থ করার কিছু না। তুমি যদি রাইবোজোম টপিকটা পড়া শুরু করো, রাইবোজোম ওয়ার্ডটা তুমি দেখো, তাহলে প্রথমেই তোমার একটা কথায় মাথায় আসবে যে রাইবোজোম প্রোটিন তৈরি করে। এই জিনিসটা এটা একটা নর্মাল বিষয়, এটা সবার ক্ষেত্রেই হবে। তো তুমি অলরেডি তোমার মাথার ভিতরে আছে যে রাইবোজোম প্রোটিন তৈরি করে। এখন তুমি কি জানো যে আমরা তিন টাইপের খাদ্য দ্রব্য চিনি, একটা হলো শর্করা জাতীয় খাদ্য, একটা হলো প্রোটিন জাতীয় খাদ্য, আরেকটা কি, আরেকটা হলো লিপিড জাতীয় খাদ্য। আমরা তিন টাইপের খাদ্য চিনি। তো অলরেডি আমার রাইবোজোম কি করতেছে, প্রোটিনকে সংশ্লেষ করে ফেলতেছে। তাইলে কি রাইবোজোম আরো দুইটা খাদ্যের কি করতেছে, সে কি করতেছে, সে হলো গ্লুকোজের ফসফোরাইলেশন করতেছে। তাহলে গ্লুকোজের ফসফোরাইলেশন কি, গ্লুকোজ কি, গ্লুকোজ হলো শর্করা জাতীয় খাদ্য, তার মানে শর্করারও একটা কাজ করতেছে, যেটা কি গ্লুকোজের ফসফোরাইলেশন। তার মানে কি, সে শর্করার কাজও করে ফেললো। দেন আরেকটা খাদ্য আছে, সেটা কি লিপিড। তো আমাদের রাইবোজোম লিপিডের কি করতেছে, সে লিপিডের কি করতেছে, সে হলো তোমার লিপিডের বিপাক করতেছে। তার মানে আমার লিপিডও হয়ে গেল। তার মানে কি, তুমি যদি জানো যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, তার মানে তোমার প্রথমে মাথায় আসে প্রোটিন। প্রোটিন এক ধরনের খাদ্য, তাহলে আর কয় ধরনের খাদ্য আছে? তিন ধরনের খাদ্য, শর্করা, প্রোটিন, লিপিড। তাহলে প্রোটিন বাদ, তারপরে শর্করা, শর্করার কি করতেছে, শর্করার গ্লুকোজের ফসফোরাইলেশন। লিপিডের কি হচ্ছে, লিপিডের বিপাক। তার মানে তুমি একটা প্রোটিন সংশ্লেষ দ্বারা তুমি তিনটা পয়েন্ট ইজিলি মাথায় রাখতে পারতো। আর এই তিনটা হলো রাইবোজোমের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আর বাকি দুইটা অতটা ইম্পর্টেন্ট না। এই তিনটা লিখবে, এই তিনটা লিখলে তোমার অলরেডি মানে এগুলো তোমার নাম্বারে আসবে। তো তিনের ভিতরে 2 নাম্বার তুমি অলরেডি মানে করে ফেলছো। তো আর দুইটা পয়েন্ট লিখা লাগবে, কারণ পাঁচটা পয়েন্ট অ্যাটলিস্ট লিখা লাগে। আর দুইটা পয়েন্ট কি লিখবা, কিন্তু এইটা একটু মাথায় রাখবা যে রাইবোজোম কি করে। রাইবোজোম হলো তোমার সাইটোক্রোম তৈরি করে, সাইটোক্রোম তৈরি করে। এটা তোমার বইতে বলা আছে যে রাইবোজোম হলো সাইটোক্রোম তৈরি করে। তো এইটা তোমার এমসিকিউ তে প্রচুর আসে, এমসিকিউ তে প্রচুর আসে কি, নিচের কোন অঙ্গাণু হলো সাইটোক্রোম তৈরি করে। তো কে তৈরি করে? রাইবোজোম তৈরি করে। এটা একটু মুখস্থ রাখার ট্রাই করবা, মানে এটা তোমার একটু মুখস্থ রাখা লাগবে, এর জন্য তেমন কোনো টেকনিক নাই। তো সাইটোক্রোম তৈরি করে। এখন সাইটোক্রোম জিনিসটা কি, এটা যদি একটু তোমাদেরকে আমি বলি, তোমরা আমার কথাগুলো যদি শোনো, তাহলে জিনিসটা তোমাদের একটু ভালো মনে রাখবে। সাইটোক্রোম কি? তো সাইটোক্রোম জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এই যে উদ্ভিদ বিজ্ঞানের 9 নাম্বার অধ্যায়তে নিয়ে যাই। 9 নাম্বার অধ্যায়তে তোমার কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? সালোক সংশ্লেষণ আর শ্বসন, এই দুইটা প্রসেস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা 9-10-এ হালকা পাতলা একটা ওয়ার্ডের সাথে পরিচিত ছিলাম, যে এটিপি, তারপরে এনএডিপিএইচ, এইসব ওয়ার্ডের সাথে আমরা হালকা পাতলা 9-10-এ পরিচিত ছিলাম। তো এই এটিপি, এনএডিপিএইচ, এইগুলা কি, এইগুলা মূলত আমাদের বডিতে শক্তি তৈরি করে। অর্থাৎ আমাদের বডিতে মানে শক্তি, শক্তি হলে এটিপি হিসেবে থাকে, শক্তি এনএডিপিএইচ হিসেবে আমাদের বডিতে থাকে। তো এইগুলা এইগুলা মানে তৈরি হওয়ার পিছনে একটা বড় একটা প্রসিডিউর আছে। 9-10-এ ওরকম ভাবে বলা নেই, তুমি 11-12-এ যখন পড়বা তখন তুমি বুঝতে পারো যে শোষণের কাজ কি। শোষণের কাজই হলো এই এটিপি তৈরি করা। সে যদি এটিপি তৈরি করতে পারে, দেন এই এটিপিটাই আমাদের বডিতে ভেঙে 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 আমাদের যখন শক্তি লাগবে, ওটা ভেঙে 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 শক্তিতে পরিণত। তো আমাদের বডিতে আমরা শক্তি বলতেছি যে শোষণের মাধ্যমে শক্তি তৈরি হয়। তো শক্তি শক্তি আসলে কি হিসেবে থাকে আমাদের বডিতে? শক্তি আসলে কি এটিপি হিসেবে থাকে। তো আমাদের বডিতে এরকম এটিপি তৈরি হচ্ছে। দেন সালোক সংশ্লেষণে এটিপির কাজ কি? তো সালোক সংশ্লেষণ খাদ্য তৈরি করে, ঠিক আছে, এটা হলো মানে আমাদের বোঝা কথা। কিন্তু আমরা যদি আরো ভিতরে ঢুকি, ভিতরে ঢুকলে তোমার সালোক সংশ্লেষণের দুইটা পর্যায় আছে। প্রথম পর্যায়ে কি করে, একটা মানে উদ্ভিদ উদ্ভিদ সালোক সংশ্লেষণ করবে, এর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শক্তি তৈরি করে নেয়। সেই শক্তিটা কি হিসেবে তৈরি করে? এটিপি হিসেবে তৈরি করে। দেন এই এটিপিটা ইউজ করে উদ্ভিদ হলো নিজের খাদ্যটা তৈরি করতেছে। তার মানে কি, ওই যে উদ্ভিদও কিন্তু সালোক সংশ্লেষণে এটিপি তৈরি করতেছে। তো এই এটিপি, তো এটিপি তৈরি করার জন্য তোমার প্রসেস আছে। এটিপি তৈরি করার জন্য কেমনে প্রসেস আছে? এটিপি তৈরি করার জন্য তোমার হলো আছে, তোমার হলো ইলেকট্রন পরিবহন তন্ত্র আছে। ইলেকট্রন পরিবহন তন্ত্র আছে, তোমার সালোক সংশ্লেষণেও এটা লাগে, তোমার হলো শ্বসনেও এই এই তন্ত্রটা লাগে।
ইলেকট্রন পরিবহন তন্ত্র আছে তোমার, হলো এই তন্ত্রটা তোমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়ও লাগে বা শোষণে লাগে। তো এই তন্ত্র কি করে, এই তন্ত্রে তোমার বিভিন্ন হলো তোমার কি বলবো, মানে বিভিন্ন ইলেকট্রনের বাহক থাকে। তোমার বিভিন্ন ইলেকট্রনের বাহক থেকে তারা কি করে, তারা হলো তোমার ইলেকট্রন বহন করে। ইলেকট্রন বহন করে এরকম ভাবে ইলেকট্রন এক বাহক থেকে আরেক বাহকে যায়, ইলেকট্রন পরিবহন তন্ত্রে এক বাহক থেকে আরেক ভাগে যায়। তো এরকমই একটা ইলেকট্রন বাহক হলো এই সাইটোক্রোম। এই সাইটোক্রোমও এরকম একটা বাহক, এরকম বিভিন্ন বাহক আছে, তোমার ফেরিডক্সিন আছে, তারপরে হলো তোমার হলো প্লাস্টোকুইনন আছে, প্লাস্টোসায়ানিন আছে, এরকম বিভিন্ন ইলেকট্রনের বাহক আছে। তুমি যখন ওই অধ্যায়টা পড়বে তখন জানতে পারবে যে ইলেকট্রনের বাহক গুলা সম্পর্কে। তো এদের কাজ কি, এদের কাজ হলো মূলত ইলেকট্রন পরিবহন করা। ইলেকট্রন পরিবহন করে এরা একটা জায়গায় নিয়ে যায় যেখানে মূলত তোমার এটিপিটা তৈরি হয়। তো এই সাইটোক্রোমই এই মানে এই যে ইলেকট্রন যে পরিবহন তন্ত্র, এর একটা তন্ত্র, এই তন্ত্রটা মূলত অনেকগুলো ইলেকট্রন বাহকের সমন্বয়ে গঠিত। তো এরকমই একটা ইলেকট্রন বাহক হলো এই সাইটোক্রোম, যেটা হলো তোমার শোষণেও ইলেকট্রন বহন করে, আবার হলো তোমার সালোক সংশ্লেষণেও হলো ইলেকট্রন বহন করে। এটা ইলেকট্রন বহন করে তোমার এটিপি তৈরিতে সাহায্য করে। তো এই সাইটোক্রোমটা তৈরি করে হলো রাইবোজোম। তো রাইবোজোম কি করে, হলো এই সাইটোক্রোমটা তৈরি করে, যেটা কি, যেটা হলো তোমার হলো কোষের হলো এই কি বলে ইলেকট্রন পরিবহন তন্ত্রে সাহায্য করে, অর্থাৎ শোষণে সালোক সংশ্লেষণে যে ইলেকট্রন পরিবহন তন্ত্র আছে সেই ইলেকট্রন পরিবহন তন্ত্রে সাহায্য করে। এই সাইটোক্রোম মূলত ইলেকট্রনের বাহক, যেটা কি এই সালোক সংশ্লেষণ শোষণে ইলেকট্রন বহন করে এটিপি তৈরি করার জন্য। এই হলো মূলত মানে এই সাইটোক্রোম জিনিসটা আসলে কি। তো এটাও তো প্রপারলি আসলে বোঝানো সম্ভব না, কারণ আমি এখন তোমাদেরকে সালোক সংশ্লেষণ শোষণ A to Z বোঝানো আমার এখন সম্ভব না। জাস্ট একটু ধারণা দিয়ে রাখলাম যে এটা মুখস্থ না, তোমরা আমার কথা শুনে যতটুকু তোমাদের মাথার ভিতরে বেঁধে যায় অতটুকু। 1% বাদলে 1%, 10% বাদলে 10%, 50% বাদলে 50%, কিছু না যদি পারে তাও কোনো বিষয় না, সাইটোক্রোম ওয়ার্ডটা একটু মাথায় রাখবা। তো যতটুকু মাথায় রাখে যাতে তোমাদের এই জিনিসটা মনে রাখতে একটু সুবিধা হয় যে এই জিনিসটা আসলে কি, একদম কোনো আজাইরা জিনিস না, এই জন্য তোমাদেরকে একটু এক্সপ্লেন করলাম। অত প্রপারলি আসলে এক্সপ্লেন করা পসিবল না, কারণ এটা খুবই কমপ্লেক্স একটা জিনিস। যেহেতু এইগুলো একটা প্রসেস, তো একটার পর একটা হইতে থাকে, তো মাঝখান থেকে একটা জিনিস এনে বললে আসলে জিনিসটা একটু আজাইরা টাইপ শোনাবে। এই হলো সাইটোক্রোম তৈরি করে, যেটা হলো ইলেকট্রন পরিবহন তন্ত্রে সাহায্য করে। তোমরা জাস্ট এতটুকু লিখবা যে রাইবোজোম কি করে, রাইবোজোম হলো সাইটোক্রোম তৈরি করে। তোমরা জাস্ট সাইটোক্রোম ওয়ার্ডটা মাথায় রাখবা, সাইটোক্রোম ওয়ার্ডটা মাথায় রাখবা, সাইটোক্রোম ওয়ার্ডটা মাথায় রাখবা যে সাইটোক্রোম তৈরি করে গেল। আরেকটা কি, আরেকটা হলো এই ই করে তোমার রাইবোজোমের আরেকটা কাজ আছে, এটা একটু মাথায় রাখবা যে এমআরএনএ। এমআরএনএ তো আমরা চিনে গেলাম, এমআরএনএ কি কি করে, এমআরএনএ কে তোমার নিউক্লিয়াস এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। নিউক্লিয়াস এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, এই লাইনটা লিখবে। এই লাইনটা তোমার অনেক বড় করে বিভিন্ন আরো কিছু বলা আছে, তোমরা আমি যতটুকু দাগাই দিছি ওই দাগানোটা এটা বোঝাচ্ছে যে তুমি লিখবা যে কি এমআরএনএ হলো, এমআরএনএ কি নিউক্লিয়াস এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে কি রক্ষা করে, রাইবোজোম রক্ষা করে। এই হলো তোমার 5টা পয়েন্ট আমি তোমাদেরকে কাভার করে দিছি। এবং এখানে কি এমআরএনএ তো চিনি, আর নিউক্লিয়াস এনজাইম কি, জাস্ট এতটুকু মাথায় রাখবা যে নিউক্লিয়াস এনজাইম মূলত কেটে ফেলা দেয়, ডিএনএ আরএনএ এগুলো কেটে ফেলা দেয় নিউক্লিয়াস এনজাইম। আমরা রেস্ট্রিকশন এনজাইমের নাম শুনছি, এই রেস্ট্রিকশন এনজাইম ডিএনএ আরএনএ কাটে, এটা আমরা মোটামুটি জানি। বাট নিউক্লিয়াস এনজাইম কাটে এটা আমরা জানি না, বাট এটাও জেনে রাখবো যে রেস্ট্রিকশন এনজাইম কাটে, নিউক্লিয়াস এনজাইমও কাটে, বাট বেশিরভাগ ক্ষেত্রে রেস্ট্রিকশন এনজাইমই কাটে। তো এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে, অর্থাৎ নিউক্লিয়াস এনজাইম যেন এমআরএনএ কে কেটে না ফেলতে পারে, ওই জিনিসটা তোমার রাইবোজোম দেখে। এই হলো কথা। তো এখানে তুমি কাজটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তো কাজটা তুমি মাথায় রাখবা প্রথমেই একটা জিনিস দ্বারা, যে প্রোটিন সংশ্লেষ। প্রোটিন সংশ্লেষ এই জিনিসটা তুমি মাথায় রাখলে তোমার 3টা সুপার ইম্পর্টেন্ট পয়েন্ট হয়ে যাবে। কেমনে হবে, প্রোটিন সংশ্লেষ একটা পয়েন্ট শেষ। দেন প্রোটিন, তাহলে খাদ্য কয় টাইপের, 3 টাইপের খাদ্য, শর্করা, প্রোটিন, লিপিড। প্রোটিন আমি পেয়ে গেছি, শর্করা, শর্করার কি, শর্করা গ্লুকোজ, ওয়ান কাইন্ড অফ শর্করা, গ্লুকোজের ফসফোরাইলেশন, শর্করা শেষ। লিপিড, লিপিডের কি, লিপিডের বিপাক, তাহলে লিপিড শেষ। 3টা খাদ্য উপাদানও শেষ, আমার 3টা পয়েন্ট শেষ। দেন আরো 2টা পয়েন্ট মাথায় রাখবা, একটা ওয়ার্ড মাথায় রাখবা যে সাইটোক্রোম ওয়ার্ডটা মাথায় রাখবা। সাইটোক্রোম ওয়ার্ড, সাইটোক্রোম দিয়ে একটা পয়েন্ট হলো সাইটোক্রোম তৈরি করে, 4 নাম্বার পয়েন্ট শেষ। 5 নাম্বার পয়েন্ট কি, 5 নাম্বার পয়েন্ট হলো এমআরএনএ কে নিউক্লিয়াস এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। জাস্ট একটু মাথায় রাখবে এমআরএনএ, নিউক্লিয়াস এনজাইম, এই 2টা জিনিস মাথায় রাখলেই দেখবা হলো তোমার পয়েন্ট অলরেডি তোমার মাথার ভিতরে রেখেছে। জাস্ট এই 2টা ওয়ার্ড মাথায় রাখবে, এমআরএনএ আর হলো নিউক্লিয়াস এনজাইম, এই 2টা ওয়ার্ড মাথায় রাখবে। এই 2টা ওয়ার্ড মাথায় রাখলেও তুমি কিছু না কিছু লিখতে পারো। আর স্যার এমআরএনএ আর নিউক্লিয়াস এনজাইম দেখলে তোমার নাম্বার দিয়ে দিবে। এই হলো তোমার 5টা পয়েন্ট রাইবোজোম রিলেটেড। এই 5টা পয়েন্ট যদি তুমি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারো, এটা হাইস্ট হলে তোমার গ নাম্বারে আসবে, তুমি গ নাম্বারে পুরা পুরা নাম্বার পাবে। খ নাম্বারে আসলে 3টা লিখলেই তোমার নাম্বার হয়ে যাবে। এই মূলত, আর এগুলো এমসিকিউ তে আসবে, এই কাজটা এমসিকিউ তে মাঝে মধ্যে আসে, তো খুবই ইম্পর্টেন্ট রাইবোজোমের কাজ। তো একদম এই 5টা পয়েন্ট একদম প্রপারলি পড়বে, একটু টেকনিক্যালি যেমন শিখাই দিলাম ওইভাবে পড়বে। তো এই হলো মূলত তোমার রাইবোজোম টপিকটা। তাহলে এখানে তোমার রাইবোজোম টপিকটা শেষ করতেছি, অলরেডি সব শেষ। তো এই ভিডিওটা আমি সাইটোক্রোম আর রাইবোজোম একসাথে পড়াইতে চাইছিলাম, বাট ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, এই জন্য এটাকেও 2 ভাগে ভাগ করা লাগছে।
বাট যাতে তোমরা টপিকগুলো প্রপারলি বুঝো, যাতে এক টাইম লাগুক, প্রথমবার পড়তে সবারই টাইম লাগে, আর তোমরা যদি আমার এটা ফলো করে একটু টাইম নিয়ে পড়ো, তাহলে কি হবে, জিনিসগুলো তোমার পরবর্তীতে আর আমার ভিডিও দেখা লাগবে না, পরবর্তীতে দেখবা তুমি নিজে নিজে জিনিসগুলো পেরে যাচ্ছ। মানে একবার তুমি অনেক প্রপারলি বায়োলজি পড়লে পরে তোমার এত টাইম নিয়ে কখনো বায়োলজি পড়া লাগবে না, বাট একটু চর্চায় রাখা লাগবে। তো তোমরা মোটামুটি ভালোভাবে এই জিনিসগুলো বুঝে করার ট্রাই করো, ইনশাল্লাহ মানে তোমরা অনেক উপকৃত হবা। একটু টাইম লাগবে, বাট তোমরা বুঝতে পারো, পরে বুঝতে পারো যে জিনিসটা তোমাদেরকে কোথায় কোথায় হেল্প করতেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, নেক্সট ভিডিওতে তোমার নেক্সট যে টপিক আছে ওই টপিক নিয়ে দেখা হবে। তো ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।